আমি তখন বিদেশে, আমি দায়িত্ব নিতে রাজি না। তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করেছে, কিন্তু দেশ সম্পূর্ণ অচল। এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে, গত 18 মাসে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ জমা রয়েছে প্রায় $48 বিলিয়ন। হ্যাঁ, $48 বিলিয়ন এখন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আছে। এই 48 বিলিয়ন, এই এত বিশাল পরিমাণের টাকা কার মাধ্যমে জমা রয়েছে, কার মাধ্যমে সুরক্ষিত রয়েছে? আমি কথা বলছি ডক্টর ইউনূস সাহেবের। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ আমাদের সকলের সহায়। ইউনূস সাহেব গত প্রায় 18 মাস ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসাবে উনি দায়িত্ব পালন করেন। এই যে উনি অন্তর্বর্তী সরকার হিসাবে দায়িত্ব পালন করছেন, এই 18 মাসে প্রায় $48 বিলিয়ন উনি রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে জমা রেখেছেন, কোটি কোটি টাকা ঋণ শোধ করেছেন। অথচ উনার শেষ বিদায় বেলা একটা লোকও ছিল না যে লাকিস ধরার জন্য। যেই মানুষটা দেশের জন্য এত কিছু করে গেল, যেই মানুষটা দেশের জন্য এত কিছু করে চলে গেল, আজকে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে একদল মানুষ লেগে গেছে। শেষ পর্যন্ত একদল মানুষ তার বিরুদ্ধে লেগেছে যে ডক্টর ইউনূস সাহেব এত কোটি টাকা, এত সম্পদ পাচার করে বিদেশ নিয়ে গেছেন। এইভাবে নানান কথা মানুষ একের পর এক ফেসবুকে পোস্ট করতেছে। মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহতের বিষয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। ইউনূস সাহেব গত 18 মাসে প্রায় 23 লক্ষ কোটি টাকা ঋণ শোধ করেছেন। উনি ঋণ শোধ করেছেন। শুধু তাই না, প্রবাসীদের দেওয়া যে রেমিটেন্স, সেই রেমিটেন্স থেকে একটু একটু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ জমা হয়েছে প্রায় $48 বিলিয়ন। এটা প্রায় বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 23-24 হাজার কোটি টাকারও বেশি। এটা বর্তমানে বাংলাদেশ রয়েছে, এটা ব্যাংকের মধ্যে। আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না। আমরা দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ছিল বিপর্যস্ত, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছিল, বাণিজ্য ব্যাংককে ফতুর করে দিয়ে গেছে, $234 বিলিয়ন পাচার করে নিয়ে গেছে। একদল মানুষ ওনার সমালোচনা করছে। উনি তৎকালীন সরকার থাকতে দেশের মধ্যে চাঁদাবাজি খুব কম ছিল, দুর্নীতি খুব কম ছিল, অপহরণ, ধর্ষণ, বিভিন্ন কিছু খুব কম ছিল। আর যখন উনি চলে গেছেন, আজকে বিভিন্ন জায়গায় একের পর এক আমরা নিউজে শুনতে পাচ্ছি যে ধর্ষণের ঘটনা ঘটছে। বিশেষ করে বড় বড় যেই মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো একের পর এক ছাড়তাছে যে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, অমুক জায়গায় খুন হয়েছে এতটা, অমুক জায়গায় এই হয়েছে সেই হয়েছে। কিন্তু এগুলা কি সবগুলাই কি বাস্তবে তাই? কিন্তু বাস্তবে এগুলা সবগুলো সত্য না। মিডিয়া, যেই বড় বড় মিডিয়াগুলোকে মানুষ মনে প্রাণে বিশ্বাস করত, আজ সেই মিডিয়াগুলো মিথ্যা কথা বলা শিখে গেছে, মিথ্যা লেখা তারা শিখে গেছে। এক জায়গায় যদি ঘটনা একটা হয়, সেখানে ছড়িয়ে 10টা ঘটনা দিবে। এই যে কিছু মিডিয়া ডক্টর ইউনূস সাহেবের কথা ফেসবুকে উনার নামে বিভিন্ন মিথ্যা বানোয়াট কথা ছড়িয়ে ছিটিয়েছে যে উনি এই করেছেন, সেই করেছেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই করেন নাই, উনি শপথ গ্রহণ করেছেন কিন্তু শপথের আদেশটা ঠিকঠাক মতো মানেন নাই, উনি ওই যে কথা বলেছেন, উনি পার্লামেন্টে গিয়েছেন, উনি জুলাই যুদ্ধ দেখতে যান নাই, বিভিন্ন কিছু। এদিকে মানুষ এটা জানে নাই যে উনি যখন প্রথমে দায়িত্ব পালন করেছিলেন, যখন উনি প্রথমে শপথ নিয়েছিলেন, তখন একটি কথা বলছিলেন যে আমার সবচেয়ে বড় কাজ হলো ঋণগুলো, অচল দেশটাকে একটা সচল দেশে রূপান্তরিত করা। কিন্তু দেশ সম্পূর্ণ অচল। এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে, সেটা ছিল সবার মনে। অভ্যুত্থানের ছাত্র নেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে। সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত, তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা বল পালিয়েছে অথবা আত্মগোপনে। এটা হলো যখন শেখ হাসিনা চলে গেছে এই দেশ থেকে, তখন এই দেশটা একেবারে অচল ছিল। অচল এটার কোনো গার্জিয়ান নাই।
সব দিকে দুর্নীতিবাজ, ছাদাবাজ, ঢেন্ডিকুর, বিভিন্ন কিছু বড়া। এমন সময়, অন্ধকারের সময় উনি দায়িত্ব নিয়েছেন। উনি নিজেই বলেছেন উনি দায়িত্ব নিতে রাজি না। হ্যাঁ, উনি নিজে দায়িত্ব নিতে রাজি না, মানুষ জোর করে উনাকে দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্ব নিতে রাজি না, তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করেন। আমরা সাহাবীদের মতন করে দেখতে চাই, ঠিক আমরা সাহাবীদের মতন দেখতে পাই যে সাহাবীদেরকে অনেক সময় দায়িত্ব দেওয়া হলেও তারা দায়িত্ব নিতে চান না। তারা মনে করেন কি জানেন, তারা মনে করেন যে আমার দায়িত্ব যদি আমি ঠিকঠাক মতো না পালন করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি সবার আগে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে আমি সবার আগে বলতে হবে যে আমার দায়িত্ব আমি ঠিকঠাক মতো পালন করতে না পারলে, যদি আমার রাষ্ট্রের মধ্যে, যদি আমার আন্ডারের রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে এর হিসাবও আমি আল্লাহর কাছে দিতে হবে। ঠিক একই কথা বলেছিলেন ডক্টর ইউনূস সাহেব। উনি রাজি না নিতে, উনি দায়িত্ব নিতে রাজি না, মানুষ ওনাকে জোর করে দায়িত্ব দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও শেষ পর্যন্ত উনি ভাবলেন যে জাতিকে ভালো কিছু উপহার দেই, দেশের ঋণ শোধ করি। আমি নিজেও তো দেশের একজন সন্তান, আমি একজন বাংলাদেশি, সেই হিসাবে আমরা অচল দেশটাকে একটু সচল করার চেষ্টা করি। শুধু তাই না, উনি যখন সরকার, অন্তর্বর্তী সরকার ছিলেন, তখন উনি অনেক দেশে গিয়েছিলেন সফরে, রাষ্ট্রীয় সরকারি সফরে, এবং উনি যাওয়ার পর অনেক দেশের সাথে কথা বলেছেন। বিশেষ করে ইটালির সাথে উনি কথা বলেছিলেন যে আমার দেশের লোকদের, বাংলাদেশিদের কেন ভিসা হচ্ছে না। তখন ইটালির সেই রাষ্ট্রদূত কি বলেছিল জানেন? সেই ইটালির রাষ্ট্রদূত বলেছিল যে আপনার দেশের সন্তানদের, আপনার দেশের মানুষদেরকে আমরা চাকরি দিব কিভাবে? তাদের তো অধিকাংশ কাগজই জাল, তাদের পুরো কাগজই জাল, তাদের পুরো কাজের মধ্যেই ভেজাল। যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দেশে। ভেজাল কাগজ, ভেজাল জাল, এইসব মানুষদেরকে আমরা কিভাবে চাকরি দিব? আমরা চাকরিটা দিব কিসের উপর? উনি নিজে একটা ঘটনা বলেছেন যে একটা মেয়ে, হ্যাঁ, সে গৃহিণী, সে অ্যাপ্লাই করছে, সে ডাক্তারের জন্য সে অ্যাপ্লাই করছে, কিন্তু অথচ সে ডাক্তারি সম্বন্ধে কিছুই জানে না, তার পড়ালেখাই নেই ডাক্তারি সম্বন্ধে। সে যে ফাইলগুলা বানিয়ে নিয়ে এসেছে, সেই ফাইলগুলা হলো জাল ফাইল, অধিকার সবই বেজাল, সবই ডুপ্লিকেট ফাইল। রাষ্ট্রদূত, ইটালির যে রাষ্ট্রদূত, সে হাতে নেওয়ার পরই বুঝে গেছে যে এটা বেজাল, ফেক। শুধু এরকম একটা ঘটনা না, অসংখ্য ঘটনা ডক্টর ইউনূস সাহেবকে সেই রাষ্ট্রদূত বলেছিলেন। তারপর উনি বলেছেন যে আচ্ছা দেখো, আমার দেশের মানুষ তো খুব অসহায়, যদি দেওয়া যায় চাকরি তাহলে অনেক ভালো হয়। তো তারপর ইটালির রাষ্ট্রদূত বলছে আচ্ছা এটা এখন দিব না, এটা যদি দেই তাহলে অনেক পরে দিব। যদি আপনার দেশের ওই যে, হ্যাঁ, আপনার দেশের যদি সেই মানুষরা যদি ভালো হয়ে যান, জাল কাগজ না নিয়ে আসেন, ওই যে এগুলো যদি করেন। উনি জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছেন, সেই তারা একই কথা বলেছে যে আপনার দেশের মানুষের তো কাগজই ঠিক না, এগুলো হলো জাল কাগজ। তারা জাল কাগজ নিয়ে এসে অ্যাপ্লাই করে, জাল পাসবুক নিয়ে এসে তারা অ্যাপ্লাই করে, আরো বিভিন্ন কিছু, নানান কথা, একের পর এক নানান কথা। তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাঙালিদের এই সমস্যা। এরপর আমরা সমস্যা দেই সরকারের উপর, যে সরকার ভালো না, সরকার এই করে নাই, সেই করে নাই, আরো বিভিন্ন কিছু করে নাই, আমরা আমাদের সেই অধিকারটা পাই নাই। অধিকারটা যদি পেতাম তাহলে অনেক বেশি হতো, অনেক এগিয়ে যেতাম, আরো বিভিন্ন কিছু তাদের মতে। তো এগুলো হলো যে উনি অনেক চেষ্টা করেছেন, উনি চেষ্টা করেছেন যে ওই যে মানে মানুষদেরকে ঠিক করার জন্য উনি চেষ্টা করেছেন, মানুষদেরকে ভালো করার জন্য। মানুষ যতটুকু পারছে উনি ভালো করেছে, এবং যতটুকু পারছেন উনি নিজে ছাদাবাজি বন্ধ করার চেষ্টা করছেন। অনেক কিছু উনি বন্ধ করেছেন, অনেক ছাদাবাজি, টেন্ডারবাজি, অনেক কিছু উনি বন্ধ করে গিয়েছেন। অনেক দুর্নীতি সহ অনেক বিষয় উনি তুলে ধরেছিলেন জাতির সামনে, দেশের বিভিন্ন দেশের সরকারের সাথে। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।